স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আজ ৩ ডিসেম্বর ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস। দর্শক, অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের এই বিশেষ দিনটি। এই বিশেষ দিবসটি উপলক্ষে RTVর বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধিতা মানব সমাজেরই একটি অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে আনুমানিক ১৩০ কোটি মানুষ, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ১৬% কোনো না কোনো প্রতিবন্ধিতার সম্মুখীন। এবং উদ্বেগের বিষয় হচ্ছে এই সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে। এই বছরের আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে। বাংলাদেশের জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার বিপ্লব, যাতে কয়েক হাজার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা, যাদের একটা উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধিতার শিকার হয়ে গেছেন ইতোমধ্যে। দর্শক, বৈশ্বিক প্রেক্ষাপটে ফিলিস্তিন ইসরায়েল, লেবানন ইসরায়েল, রাশিয়া ইউক্রেন যুদ্ধে মৃত্যুর মিছিলের পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন এবং প্রতিবন্ধী হচ্ছেন অগণিত মানুষ। এছাড়াও রয়েছে প্রলয়ঙ্করী সব প্রাকৃতিক দুর্যোগ। দর্শক, আজকের এই দিনে প্রতিবন্ধী ব্যক্তিদের এই বিশেষ জীবনযাপনের বাস্তব সমস্যা, তাদের চ্যালেঞ্জসমূহ, তাদের চাহিদাগুলো, পাশাপাশি আজকের এই বিশেষ দিবসটিকে ঘিরে এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রত্যাশার বিষয়গুলো জানতে আমি আজ চলে এসেছি সিআরপি সাভারে। দর্শক, সিআরপি সাভারে প্রত্যেক দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবার চিকিৎসা সেবা নিতে ছুটে আসে। আর ঠিক এই মুহূর্তে সিআরপি সাভারে চিকিৎসা সেবা নিচ্ছেন জুলাই আগস্টের সেই বিপ্লব, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া অসংখ্য বীর সাহসী যোদ্ধা। দর্শক, আমি এখন চলে যাচ্ছি তাদের কাছে, শুনব তাদের এই বিশেষ জীবন যাপনের অভিজ্ঞতার কথা, চ্যালেঞ্জের কথা, পাশাপাশি এই বিশেষ দিবসটিকে ঘিরে তাদের প্রত্যাশার কথা। চলুন দর্শক আমার সাথে। দর্শক, আমার ঠিক হাতের ডান পাশে দাঁড়িয়ে আছেন শিশুকে করে নিয়ে যে মা বাবা। এখন আমি চলে যাব ওনাদের কাছে, শুনবো এই শিশু সন্তানটিকে নিয়ে এই মা বাবার পথ চলার অভিজ্ঞতার কথা, নানা চ্যালেঞ্জের কথা এবং আগামী প্রত্যাশার কথা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, অনেক ধন্যবাদ। সন্তানের বয়স কত? 1 বছর 5 মাস। নাম কি? মোহাম্মদ আল জায়ান। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা টাঙ্গাইল থেকে এসেছি। জায়ানের সমস্যা কি? সেরিব্রাল পলসি। ওকে নিয়ে পথ চলতে যে আসলে কি ধরনের সমস্যার মোকাবেলা করতে হচ্ছে আপনাদেরকে? ওর বাবা। ঠিক আছে, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। কি কাজ করেন? আমি জব করি একটা। এই সন্তানকে নিয়ে পথ চলার অভিজ্ঞতার কথাটা শুনতে চাচ্ছি। যখন হয়েছে তখন তো আসলে বিষয়টা সাথে সাথে বুঝতে পারিনি। তো যাই হোক, যখন হয়েছে নর্মালি হয়েছিল, পরবর্তীতে একটা স্থানীয় পর্যায়ে ক্লিনিকে হয়েছিল। ডাক্তার আমাদেরকে বলল যে বাচ্চার কন্ডিশন ভালো না, এটাকে সদরে নিতে হবে। তো সদরে আনার পরে হচ্ছে আপনার 12 দিন একটা আইসিইউতে ছিল। তো বাচ্চার কথা ছিল না, মোটামুটি একটা সুস্থ হওয়ার পরে ওনারা আমাদেরকে রিলিজ দিয়ে দেয়। পরবর্তীতে এভাবেই যেমন 2-1 মাস কেটে গেল, হুট করে কিছুদিন পরে বুঝতে পারলাম যে ওর একটা খিঁচুনি হচ্ছে ভিতর থেকে। আপনার এই সেরিব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলতে যে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আপনাকে? চিকিৎসাটা হচ্ছে ব্যয়বহুল। একটা ডাক্তারের কাছে গেলি, ডাক্তার যে ভিজিট থাকে 1000 টাকা মিনিমাম, সেটা যে কোনো ডাক্তারের কাছে গেলি দেখা যাচ্ছে এরকম নেয়। পরবর্তীতে এদের জন্য ঔষধের যে বিষয়টা থাকে, তারপরে হচ্ছে ব্যায়ামের যে বিষয় থাকে, যে কোনো জায়গাতে গেলে দেখা যাচ্ছে যে একটা আর্থিক যে বিষয়টা বিশাল একটা সমস্যা।
যেমন আমার ছোট চাকরি হিসেবে দেখা যাচ্ছে যে ওইভাবে আমি আমার বাচ্চাকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেভাবে পারি না। বাবা হিসাবে আপনার চাওয়াটা কি, প্রত্যাশা কি? দেশের সরকার ব্যবস্থা তারা যেন এ ধরনের রুগীদের ক্ষেত্রে আরেকটু সহনশীল হয়, যাতে আমরা যে ভোগান্তিটা এখন পাচ্ছি, যেমন আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, এটা যদি টাঙ্গাইলে আমি এরকম একটা সেবা পেতাম তো আমার এখানে আসতে হতো না, সাভার পর্যন্ত আসতে হতো না। তো আমি চাই এটা প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ুক সেবাটা, যাতে আমরা যারা এমনিতেই যারা এ ধরনের যাদের বাচ্চা কাচ্চা থাকে তারা মানসিকভাবে একটা বিপর্যয়ের মাঝেই যায়। তো যদি সেবাটা শহর পর্যায়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। এই যে আপনি কেমন আছেন? এই যে আপনি নামটাই তো আমি জানি না, আপনার নামটা বলবেন আমাকে? আপনার নামটা আমাকে বলবেন? তাই না? আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ? খুব সুন্দর একটা নাম। আমার দিকেও তাকান না, এই যে আমার দিকেও তাকান না আপনি। আপনি ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, উনি একটু হাসি দিয়েছেন, তাতে বোঝা গেল আব্দুল্লাহ ভালো আছে। দর্শক, এখন কথা বলবো আব্দুল্লাহ বাবার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার নাম কি? আমার নাম সায়রা আক্তার। এই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আপনারা আসলে কেমন আছেন? আসলে কেমন আছি এটা বুঝিয়ে বলা আমাদের দ্বারা সম্ভব নয়। এতটাই কষ্টে আছি যেটা আসলে যারা এই ধরনের পরিস্থিতিতে পড়ে তাদেরই বোঝার কথা। আমি আসলে যতটুকু কষ্টে আছি তার চেয়ে অনেক বেশি কষ্টে আছে আমার স্ত্রী, মানে ওর মা। সারাদিন ওর পিছনে সময় দিতে গিয়ে আমাদের আসলে স্বাভাবিক কাজকর্ম কোনো কিছুই স্বাভাবিক থাকতেছে না। আমার ব্যবসা বাণিজ্য সেগুলো প্রায় বসার পথে, কারণ ওর পিছনে থেরাপির পিছনে ব্যাপক সময় দিতে হয়। ওর সব রকম থেরাপি লাগে, অকুপেশনাল, ফিজিও, তারপরে স্পিচ, সবগুলো থেরাপি লাগে, যে কারণে এত বেশি চাপ পড়তেছে যে সারাটা দিন ওর প্রতিটা মুহূর্তে ওর পিছনে লেগে থাকতে হচ্ছে আমাদের। ছেলের বয়স কত? ওর বয়স এখন 3 বছর 3 মাস। তার ডায়াগনোসিস কি হয়েছে? ডায়াগনোসিস ওর ওই যে জন্ম পরবর্তী সময়ে জন্ডিসের পরিমাণ বিলিরুবিন 44 হয়ে গিয়েছিল, যে পরিমাণের কারণে ওর ব্রেনে বিভিন্ন জায়গায় হয়তো সমস্যা তৈরি হয়েছে, এগুলো থেকেই সেরিব্রাল পালসি। এই বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে কী ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, বা আপনার প্রত্যাশাটা কি রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে আমার প্রত্যাশা যে প্রতিটা হাসপাতালে, বিশেষ করে শিশু নিয়ে যে হাসপাতালগুলো কাজ করে, এই হাসপাতালগুলোতে সেরিব্রাল পালসি সম্পর্কিত বিষয়গুলো মানে ব্যাপকভাবে প্রচারণা থাকা উচিত। বিশেষ করে নতুন মায়েরা যারা বাচ্চা নিচ্ছে, এরাও সেরিব্রাল পালসি কী কারণে হতে পারে এই বিষয়ে যদি জানা থাকে তাহলে তারা মানে আগেই প্রস্তুতি নিতে পারে। এটা তো অনেকগুলো কারণ হয়, তার মধ্যে জন্ডিসটা। এই জন্ডিস থেকে যে সেরিব্রাল পালসি হতে পারে এটা কিন্তু আমার মনে হয় 100 জন নতুন মায়ের ভিতরে 1-2 জনও জানে কিনা সন্দেহ আছে। এই বিষয়টা যদি ব্যাপকভাবে করা যাইত, বা আর কি যেমন নিউমোনিয়া থেকে হতে পারে, ব্রেন ইনজুরিজনিত সমস্যার কারণে হতে পারে, এরকম নানান সমস্যা আছে, এগুলো সম্পর্কে নতুন মায়েদেরকে কাউন্সিলিং করা যেতে পারে। আর আর্থিক সহায়তা আসলে রাষ্ট্র যদি বাচ্চাদের বা এই ধরনের বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে যেমন ওই যে বিভিন্ন হাসপাতালগুলোতে রাখে, একটু প্রণোদনার সিস্টেম রাখে, যে এদের চিকিৎসা ব্যয়টা যেন কমায় আনা যায় বা একটা পার্সেন্টেজ দেওয়া যায়, তাহলে আর কি বিশেষ করে গরিবদের জন্য সুবিধা হয়। আজ তো প্রতিবন্ধী দিবস। এই প্রতিবন্ধী দিবসে আপনি একজন প্রতিবন্ধী শিশুর বাবা হিসাবে কি আহ্বান জানাবেন সমাজের কাছে, রাষ্ট্রের কাছে? আমি আসলে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এটুকুই জানাতে চাই যে এই ধরনের বাচ্চা বা এই ধরনের মানুষ যারা আছে তাদের প্রতি সহনশীল এবং দরদ নিয়ে কাজ করুক। অনেক জায়গায় অনেক প্রতিবন্ধী বাচ্চারা অনেক রকমের বাজে সিচুয়েশনে পড়ে, এই ধরনের সিচুয়েশন যেন না তৈরি হয়। শিক্ষা ব্যবস্থায় সে ধরনের একটা যোগ করে দিলে মানুষের অন্তরে এদের প্রতি সহানুভূতিতে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আব্দুল্লাহর জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের প্রচেষ্টায় আব্দুল্লাহ এগিয়ে যাক অনেক দূর, সেই কামনা রাখছি। জি, আপনারা কেমন আছেন? সবাই ভালো? কি অবস্থা? দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিআরপির মেডিকেল সার্ভিস উইংয়ের 1 নম্বর ওয়ার্ডে। এই বেডগুলোতে যারা চিকিৎসা নিচ্ছেন তারা সবাই জুলাই আগস্টের
বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা। আমি এখন চলে যাচ্ছি এই ওয়ার্ডের ডিউটি ডক্টরের কাছে। আপা, এই ওয়ার্ডে তো আমি অনেক পেশেন্ট দেখতে পাচ্ছি, বর্তমানে তাদের কি অবস্থা এবং পরবর্তীতে আসলে কি ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে? আমাদের এখানে মোট আপনার 8 জন পেশেন্ট আছে এই ওয়ার্ডে। আমাদের এছাড়া আরেকটা ওয়ার্ডেও আছে, আমাদের এখানে একটা হোস্টেল আছে, সেখানেও কিছু পেশেন্ট আছে। আমাদের এখানে 8 জন দেখতেছেন, তো আমাদের বেশিরভাগই গানশট ইনজুরি পেশেন্ট। গানশট ইনজুরি পেশেন্ট। তো এইখানে প্রত্যেকটা পেশেন্টের মেন ক্রাইটেরিয়া তাদের স্পাইনাল কর্ড ইনজুরি, যেটা আমরা বলি। সব পেশেন্ট যে একদম ইমপ্রুভ হবে, আগের মতো হবে, জিনিসটা কিন্তু ওইরকম আসলে সবার ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে আপনার যেমন এইখানে একজন আসছেন, ও খুব বেশি দিন না, নতুন আসছে, তামিম। তারপর এখানে তাহাসিন আছে, ও অনেক দিনের। তারপর এখানে উনারা মোটামুটি অনেক দিনের পেশেন্ট। তো উনাদের সবারই এরকম আপনার গানশটের ইনজুরি। তো সবাই কি মেরুদণ্ডে? হ্যাঁ, সবারই মেরুদণ্ডে। যেমন তাহাসিন স্পাইনাল কর্ড ইনজুরি সবারই। এবং আমাদের সবার ক্ষেত্রে আমরা যেটা আশা করি যে এক একজনের ইমপ্রুভমেন্ট এক এক রকম। ও যেহেতু হাঁটতে পারছে, অনেকে বলতে পারে যে ও একজন হাঁটতে পারছে, আরেকজন কেন হাঁটতে পারতেছে না। এটা ইন্ডিভিজুয়াল। এটা কোনো কিছুর উপরে ট্রিটমেন্ট বলেন, থেরাপি বলেন, সব কিছুর উপরে আসলে যে সবারটা সেম কাজ করবে এরকম না। সম্পূর্ণ আগের রূপে যে ফিরে যেতে পারবে সেটা আসলে ওটা বলা যাচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু কমতি থেকেই যাবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? জহুরুল ইসলাম সুজন। আপনি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলেন? ঢাকা মতিঝিলে। মতিঝিলে। এটা কত তারিখ? এটা জুলাই মাসের 18 তারিখ, মানে আন্দোলনের শুরুতেই। সে সময় গুলিবিদ্ধ হয়েছে। গুলি কোথায় লেগেছিল আপনার? এটা ডান পাশে পাঁজরে। এখন কি অবস্থা? তখন থেকে আমার যে একবারে প্যারালাইসিসের মতো কোমর থেকে পা অবধি গুলিবিদ্ধ। এখনো মেরুদণ্ডের ভিতরে এখনো গুলি আছে। এখনো শরীরে গুলি আছে এখনো? যে এখনো মেরুদণ্ডের ভিতরে আছে এখনো। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছি দর্শক, এক্সরেতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে গুলিটা কোথায় আটকে আছে। মেরুদণ্ডের ভিতরে। মেরুদণ্ডের ভিতরে আটকে আছে এখনো। এবং এই গুলিটা নিয়েই তিনি বেঁচে আছেন এবং ওনার চিকিৎসা চলছে এখানে। এখন তো একেবারেই হাঁটাচলা কিছুই করতে পারেন না? না, হাঁটাচলা করতে পারে না, বোধে নেই। বোধই নেই কোনো? জি, কোমর থেকে পা অবধি। চিকিৎসার কি অবস্থা? চিকিৎসা চলে ভালো মতো, মোটামুটি আলহামদুলিল্লাহ। কি বলছেন ডাক্তাররা এখানকার? ডাক্তাররা বলছে এখন যে বুলেটটা এখন ভিতরে আছে, ভবিষ্যতে চিন্তা ভাবনা করবে এটা বের করার জন্য, কিন্তু এখন বের করতে গেলেই অনেক সমস্যা হতে পারে। এই জন্য এই বুলেটটা বের করা যাচ্ছে না। জি। আপনার পরবর্তী জীবনটা যাতে সহজ হয়, নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে আসলে রাষ্ট্রের কাছে আপনি কি আবেদন করবেন, কি চান? রাষ্ট্রের কাছে কি তেমন আমাদের বর্তমানে ভবিষ্যৎ কি করতে পারে। আমরা দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি। এখন আমাদের জন্য যে যা বাস্তবায়ন করার দরকার আমাদের রাষ্ট্রপক্ষে আমাদের জন্য বাস্তবায়ন করবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনাকে স্যালুট জানাই। আপনি বীর যোদ্ধা একজন, এবং নিশ্চয়ই রাষ্ট্র সেই ব্যবস্থাপনা তৈরি করবে যাতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দর্শক, জহুরুল ইসলাম সুজন ভোলা থেকে এসেছিলেন ঢাকায়, ব্যবসা করতেন, এটাই ওনার জীবিকা ছিল। কিন্তু জুলাই অগাস্টের সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করে উনি গুলিবিদ্ধ হন, যে গুলিটা এখনও লেগে রয়েছে ওনার মেরুদণ্ডে। এবং এই অবস্থাতে যেটা হয়েছে, ওনার কোমর থেকে পা পুরোটি অবশ্যই গিয়েছে। এই জীবনটা কঠিন। উনি প্রতিবন্ধিতার শিকার হয়ে গেছেন চিরস্থায়ীভাবে। এমন অবস্থায় ওনার প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান, যেখানে তাদের জীবনটা নিশ্চিন্ত হবে, সুন্দর এবং সুস্থভাবে কাটবে। দর্শক, আমি এখন চলে যাব আরও একজন বীর যোদ্ধার কাছে, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে RTVর বিশেষ আয়োজন বিশেষ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। কেমন আছো?
কষ্ট হবে না তো উঠে বসতে? আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো। বাসা কোথায়? আচ্ছা রায়েরবাগ। তোমার কোথায় গুলি লেগেছিল? গুলি পিঠে দেয় লাইকা এই মাঝারি পাশ দেবে দিছে, পেটের ভিতরে খাদ্য নারী ছিঁড়ে গেছে। এখন কেমন আছো? এখন আছি মোটামুটি, প্রস্রাব বুঝি না, পায়খানা ব্যাক করছে এখান দিয়া। ও আচ্ছা আচ্ছা। অপারেশন করা। কত তারিখে তোমার গুলি লেগেছিল? জুলাই 19 তারিখে লাগছে। কিভাবে গুলি লাগলো? গেছি বন্ধু বান্ধবগুলো সকালে আন্দোলনে, পুলিশে গুলি করতে করতে আইছে, পরে দুধ দিছি, পিছন দিয়ে লাগিয়ে পাশ দেবে দিছি। বাসা কে কে আছে? বাসা আছে আম্মু আব্বু ভাই বোন। কয় ভাই বোন তোমার? 3 ভাই 2 বোন। ঠিক এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ তোমাকে মোকাবিলা করতে হচ্ছে? এই পাও শক্তি পাই না বেশি, এটা লড়তে পারি না। পরে আবার ইন্ডিয়া অপারেশন করছে, আর 2 মাস পর বলে করবো অপারেশন। কি স্বপ্ন ছিল তোমাদের? স্বাধীন কর্মদেশ স্বাধীন করছি। সামনের দিনগুলো যাতে তোমাদের নির্বিঘ্ন হয়, সহজ হয়, সুন্দর হয়, কি প্রত্যাশা তোমার রাষ্ট্রের? চাই ভালোভাবে চিকিৎসা পাই, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। আমার ভাই আর আমি সংসার চালাতাম। গুলি খাওয়ার পর আব্বু স্ট্রোক করছে। তোমার পাশে মা? মা আছে। দর্শক, আমি এখন চলে যাব সুজনের মায়ের কাছে, শুনবো তার কথা। আপা, সুজনকে ঘিরে আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাচ্ছি। বলা অসুস্থ, আম্মু ভালো মতন ঠিক হয় নাই, খাইতে পারে না, সংসারও অভাব। এই বলায় অটো গাড়ি চালাইতো, দিন আনতো দিন খাইতাম। এখন তো বলা গুলি খেয়ে পড়ে রয়েছে হাসপাতালে। চলার মতন কিছু নেই সংসারে, অভাব বেশি। আমার স্বামী স্ট্রোক করছে, এর ওষুধ লাগে অনেক, মাসের কাছে হাত পাতা লাগে আর কি। আপনার সন্তান যাতে ভবিষ্যতে ভালো থাকতে পারে, নিশ্চিন্ত একটা জীবন পায়, আপনার কি চাওয়া মা হিসাবে? আমি চাই রাষ্ট্রের কাছে যেন সহযোগিতা পায়। এখন তো সামনে কি করে আরতে পারে কি না পারে এটা তো আমি বলতে পারি না, বুঝছেন? জানি না, আল্লাহ জেনে জানে যে খারাইবে কবে। আমার কান্দা ছাড়া উভয় নেই, আমার কান্দা ছাড়া উপায়। আমার স্বামী কাম করতে পারে না, কোনো রোজগার নেই, মেয়ে দিয়ে সংসার চালে, 2 ছেলে, আর এক ছেলে তো বিয়ে করে আলাদা হয়ে গেছে। আর এই কর্মক্ষম ছেলেটাও এখন অসুস্থ, প্রতিবন্ধিতার শিকার হয়ে গেছে। আমি এত কষ্ট করছি, স্বামীরে খাম করে ভাত খাওয়াইছি, এখন তো আমি এনে বই হয়েছি, এই বসে আমি কাজ করছি। দর্শক, আমি এখন একজন হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তির সাথে কথা বলবো, এবং এই ব্যক্তিটি একজন কর্মজীবী প্রতিবন্ধী ব্যক্তি। চলুন দর্শক, প্রথমে পরিচিত হই ওনার সাথে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম ভাই আপনার? আমার নাম কাজী বেলাল। আপনি তো সিআরপিতে কাজ করছেন। আমি এখানে পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করছেন 2017 সাল থেকে। আপনাদের পথ চলতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? কঠিন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার হতে হয়। আমি 2014 সালে, যখন আমার 18 বছর বয়স, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আগে জানতাম না যে একজন প্রতিবন্ধী মানুষ তার জীবনযাত্রা কেমন। যখন আমি নিজে প্রতিবন্ধী হয়েছি তখন ফিল করতে পারছি যে আসলে প্রতিবন্ধী মানুষের কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। ফ্যামিলিতে যেমন বোঝা অনেকের, তারপর হচ্ছে সমাজের মানুষগুলো একটু ভিন্ন চোখে দেখে আমাদের মতো মানুষদের। অনেক জায়গায় কর্মসংস্থানের সুযোগ পায় না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পড়ালেখা, স্কুল কলেজে যাওয়ার যে সুযোগ সেটাও অনেকে পায় না, অনেকে ঘরবন্দি হয়ে আছে। এই চ্যালেঞ্জগুলো থেকে আসলে উত্তরণের উপায় কি, কি করণীয়? সরকারি অফিস আদালত থেকে শুরু করে সরকারি যত ভবন আছে, বেসরকারি ভবন আছে, এই জায়গাগুলোতে অ্যাক্সেসিবিলিটি, যে র্যাম্পের প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা ভবনেই যেন র্যাম্পের ব্যবস্থা করা হয়। এর বাইরে হচ্ছে আরেকটা বড় সমস্যা যেটা ফেস করতে হয়, আমরা হুইল চেয়ার পারসন স্কুলে গিয়েছি বা কলেজে গিয়েছি বা কোনো প্রতিষ্ঠানে গিয়েছি, আমাদের ওয়াশরুমটার দরজাটা যেটা বেসিক্যালি ওটা খুব ছোট থাকে, যার কারণে আমরা ওই ওয়াশরুমটা যে কোনো মানুষ সহজে ব্যবহার করতে পারি না। মানে হুইল চেয়ারের অ্যাক্সেস সেখানে নাই। প্রতিবন্ধী বান্ধব যে ওয়াশরুম সেটা আসলে নেই। দূরের কোথাও কোনো প্রোগ্রামে বা কোথাও যাইতে হলে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। দর্শক, আমি এখন চলে যাচ্ছি হুইল চেয়ার ব্যবহারকারী একজন মহিলা প্রতিবন্ধী ব্যক্তির কাছে, শুনবো তার কথা। আপা কেমন আছেন? ভালো। আপা, আপনার নাম কি? আমার নাম চুমকি খানম। আপনার বাড়ি কোথায়? বাড়ি নড়াইল। কতদিন হলো এখানে চিকিৎসা নিচ্ছেন? এখানে আসছি 1 মাস হলো। কি হয়েছিল আপনার? আমি ছাদ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে। কতদিন আগে হয়েছে সেটা? 1 বছর 2 মাস। তাহলে তো জীবনটা অনেক কঠিন।
অনেক কঠিন জীবন হয়ে গেছে। এই জীবনটা যাপন করতে যেয়ে আপা আসলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হচ্ছেন? বাথরুমে যাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া। আপার পরিবারে কে কে আছে? পরিবারে আমার 2টো মেয়ে আছে। ওদের বাবা? বাবা নেই। মানে কি হয়েছে? বাবা মারা গেছে। তাহলে আপনার সংসার চলে কিভাবে? চলে, আল্লাহ চালাচ্ছে, তাই চলতেছে। কিছু ছিল তা খরচ করে ফেলালাম। এখানে বাসা ভাড়া করে থাকি, একটু থেরাপি দিচ্ছি, তো অনেক কষ্ট হচ্ছে। এইটা যদি আমাদের জেলায় থাকতো, বিভাগে থাকতো, তাহলেও তো মনে করেন আমরা একটু বেঁচে যেতাম। এই যে দূর থেকে গাড়িতে আসা খরচ। এরকম ধরনের সেবা কেন্দ্রগুলো প্রত্যেকটা জেলাতে, হ্যাঁ, প্রত্যেকটা বিভাগে থাকা উচিত আমি যা মনে করি, বুঝছেন? তাহলে আমাদের একটু, আমাদের না সবার সুবিধা হয়। আপা, প্রতিবন্ধিতা শুধুমাত্র একজন ব্যক্তির জীবনকেই এলোমেলো করে দেয় না, আমরা জানি পুরো পরিবারটাকে আসলে প্রভাবিত করে। প্রতিবন্ধী জন্য কাউরে করে না, তারা যেন জায়গায় নিয়ে যায়। জায়গায় না নিয়ে গেলে কি হয় জানেন, পরিবার শেষ হয়ে যায়। যেরকম 2টো সন্তানের লেখাপড়া শেষ, সবাই পরীক্ষা দিচ্ছে, আমি তো কান্না করি। সবাই দেখি যে ব্ল্যাকবোর্ড নিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, তখন আমি কান্না করি। কান্না করতে করতেই মনে করেন এই পর্যন্ত আসি। যে ছেলে মেয়েকে মুখে খাবার তুলে খাইছি, আজ তারা আমার খাবার মানে মুখে তুলে খায়। আমি বাবু, আমি ওদের সন্তান হয়েছি। তাই এইভাবে জন্য আল্লাহ কাউরে রাখে না, নিয়ে যায়। আর না হলে সরকার একটু আমাদের জন্য একটু ভালো ব্যবস্থা করে। আপনার আক্ষেপ থেকে বলছেন যে আপনি বোঝা হয়ে গেছেন মেয়েদের উপরে, তাই না? হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে ভাবি যে হুইল চেয়ারটা আবার আমি চালাতে পারি না, কারণ আসলে কখনো তো ধরিনি নাই। আমি পলাই চলে যেতাম, জানেন না, যাতে এদের জীবনটা আমি বাঁচাই দিয়ে যেতাম, যাতে ওরা সুন্দর করে জীবন যাপন করুক। আমি ওদের কাছে, ওরা আমারে কিন্তু অনেক যত্ন করে, কারণ অনেক যত্ন করে, কিন্তু তাও ভাবি যে ওদের তো লাইফ শেষ হয়ে গেল। লাইফটা শেষ না করে আমি কোথাও চলে যাই। রাস্তায় তো আমাদের মতন অনেক মানুষ আছে, ভিক্ষা করে খাচ্ছে, আমিও যাই, তাদের মতন হয়ে যাই। কতটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হলে একজন মানুষ এমন কথা বলতে পারে? দর্শক, 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং 26তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবসের বিশেষ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে RTVর বিশেষ আয়োজন, বিশেষ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, এখন আমি কথা বলছি CRPর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেনের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আপনাকে যেটা জানতে চাই যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে বর্তমানে? প্রতিবন্ধী মানুষ যারা আমাদের সমাজে আছেন, বিশেষ করে আমাদের দেশে, তাদের অনেকগুলো চ্যালেঞ্জ হয়। যেমন ধরেন, প্রথমত তাদের চিকিৎসা এবং পুনর্বাসন। তাদের যদি প্রাথমিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তার চিকিৎসাটা না পায় এবং তার পুনর্বাসন না হয়, তাহলে কিন্তু সে কর্মক্ষম হতে পারবে না। তাহলে প্রথমে প্রয়োজন তার চিকিৎসা এবং পুনর্বাসন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সরকারিভাবে অনেক ক্ষেত্রেই এই পুনর্বাসনের ব্যবস্থাটা নাই, যেখানে হয়তোবা হেলথ প্রফেশনালস, যারা রিহ্যাবিলিটেশন প্রফেশনালস, যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, এদেরকে যদি ইনক্লুড করা হয়, তাহলে প্রতিবন্ধী মানুষগুলো এই সেবাটা পাবে। এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি। অনেকগুলো চ্যালেঞ্জই আছে, তার মধ্যে চিকিৎসা, তাদের পুনর্বাসন এবং তাদের এমপ্লয়মেন্ট, চাকরি, এই তিনটাই আমি মনে করি বিশেষ চ্যালেঞ্জ এখন। ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তি, এদের মধ্যে অনেকেই আছে যাদের কিনা আজীবন চিকিৎসা সেবার মধ্যে থাকতে হয় বা চিকিৎসা নিয়ে যেতে হয়, বা তাদের আর্থিক সক্ষমতার জায়গাটা এমন না যে সারা বছর তারা এই ব্যয়বহুল চিকিৎসা সেবা নিতে পারবে। সেক্ষেত্রে আসলে সবার জন্য চিকিৎসা সেবাটা তাদের সাধ্যের মধ্যে রাখতে, সহজলভ্য করতে এবং এই চিকিৎসা সেবাটা তাদের দোরগোড়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোকে যদি সরকারিভাবে একটা ইন্স্যুরেন্সের আওতায় আনা যায়, যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স বলি,
যদিও অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট তারপরেও তারা যেহেতু স্পেশাল নিডস প্রতিবন্ধী মানুষের একটা আছে, তাদের ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় এবং সাপোর্ট দেওয়া হয়, তাহলে তারা চিকিৎসা, পুনর্বাসন, ইভেন তাদের অনেক ক্ষেত্রে আপনার ডিভাইসের প্রয়োজন হয় এবং সেই ডিভাইসগুলোও কিন্তু এক্সপেন্সিভ। অনেকগুলো আছে দেশে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় তাদের চলাফেরার ক্ষেত্রে, তাদের অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে। তো আমার মনে হয় যে একটা ইন্স্যুরেন্সের আওতা আনা প্রয়োজন এবং তাদের জন্য, যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানে যেমন সিআরপিতে আমরা কাজ করি, একটা বড় সাবসিডি দিতে হয় এবং আমরা সাবসিডির জন্য আলাদা একটা ফান্ড রাখি, যাতে করে একজন প্রতিবন্ধী মানুষ যখন আসে টাকার জন্য যেন তাকে ফেরত যেতে না হয়, আর্থিক অসুবিধার জন্য যাতে ফেরত যেতে না হয়। তো এরকম যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় গভর্নমেন্ট এবং প্রাইভেট কোলাবোরেটিভ, আমার মনে হয় এটা আরও সাকসেসফুল হবে আর কি। ডক্টর মোহাম্মদ সরফ হোসেন, আমি একটু আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত সেই যোদ্ধাদের সাথে দেখা করলাম, তাদের সাথে কথা বললাম। আসলে চিকিৎসার পরে পুনর্বাসন যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আপনারা আসলে কি পরিকল্পনা করেছেন, সে বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আমাদের এখানে এখন 100-রও বেশি ছাত্র জনতা চিকিৎসা নিচ্ছে এবং তাদেরকে আমরা চেষ্টা করতেছি যে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন এবং আমরা যেটাকে বলি ইনকাম জেনারেটিং কিছু এঙ্গেজমেন্ট, সেটা যাতে করতে পারি। বিভিন্ন ডোনারের সহযোগিতা নিয়ে আমরা যদি তাদেরকে একদম পূর্ণাঙ্গ পুনর্বাসন করতে পারি, যেটাকে আমরা বলি কমিউনিটি রিইন্টিগ্রেশন, অর্থাৎ সে এখানে আসছে, সিআরপিতে চিকিৎসা নিচ্ছে, এখানে যদি তার 3 মাস, 6 মাস, হঠাৎ যে সময় লাগলো, সে ফিজিওথেরাপি নিচ্ছে, অকুপেশনাল থেরাপি নিচ্ছে, স্পিচ থেরাপি নিচ্ছে, প্রস্থেটিস্ট, অর্থোটিস্ট সেবা নিচ্ছে এবং অন্যান্য কাউন্সেলিং সহ অন্যান্য স্বাস্থ্যসেবাগুলো নিচ্ছে। কিন্তু তারপরে কি, কারো হয়তো হাত নাই, কারো হয়তো পা নেই, কারো হয়তো মেন্টালি আপনার আপসেট, সাইকোলজিক্যালি আপসেট, কেউ হয়তো আপনার মানসিকভাবে এখনও সে স্বস্তিটা ফিরে পাচ্ছে না, অনেক কষ্টে আছে, হ্যাঁ ট্রমার মধ্যে আছে। তো তার কিন্তু দীর্ঘ সময় এটা কাউন্সেলিং প্রয়োজন এবং তাকে একটা পেশাগত রিইন্টিগ্রেশন প্রয়োজন। তো আমরা ইনশাল্লাহ সিআরপি থেকে প্ল্যান করেছি যাদের সর্বোচ্চ পুনর্বাসন প্রয়োজন এবং অকুপেশন, এমপ্লয়মেন্ট, ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং সবগুলি আমরা ব্যবস্থা নেব এবং আমরা অলরেডি প্রাথমিক ফেজ অনেক পেশেন্টেরই আমরা এটা শেষ করেছি। এখন সেকেন্ড ফেজে আমরা প্ল্যান করতেছি যে তাদেরকে লং টার্ম পুনর্বাসনে কী কী সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে আরও অনেকের সহযোগিতা প্রয়োজন হবে, কারণ লং টার্মে এক একজন আহত ব্যক্তির অনেক অনেক কস্ট প্রয়োজন, তার যেমন ডিভাইস এবং তার চিকিৎসা এবং পুনর্বাসন। যেমন ধরেন একজন ছাত্র যদি আজকে আবার ইউনিভার্সিটি ভর্তি হতে চায়, সে তার 3 বছর পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে তার একটা ইউনিভার্সিটি কস্ট এবং অন্যান্য কস্ট আছে ফর এক্সাম্পল। এরকমভাবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্ল্যান করতে হবে আর কি। প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, এটা এখন সময়ের দাবি, কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? প্রবেশগম্যতা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং প্রবেশগম্যতার জন্য যেমন যদি আমি ফিজিক্যালি দেখি, আমি আজকে যদি আপনি এখান থেকে এক জায়গায় একটা শপিং করতে যান, একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু সেখানে যেতে পারে না। হয়তো কোথাও লিফট আছে, কোথাও লিফট নাই, কোথাও অ্যাক্সেসিবল, কোথাও অ্যাক্সেসিবল না। তো এই জন্য আমাদের মানসিকতা, প্রথমত একজন আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, আমি যখন বিল্ডিংটা তৈরি করি, আমি যখন একটা শপিং মল তৈরি করি, আমি যখন একটা লেজার প্লেস তৈরি করি, সেখানে যেন একজন প্রতিবন্ধী মানুষের অ্যাক্সেসিবিলিটি থাকে। এটা হলো ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটির কথা আমি বলছি, কিন্তু অন্যান্য যে অ্যাক্সেসিবিলিটি আছে, তার যে অধিকার, তার এখানে যাওয়ার, ইন্টারভিউ দেওয়ার, চাকরি নেওয়ার, সেটাও নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা ইস্যুতে তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে, তবেই তাদের উন্নয়নটা নিশ্চিত করা যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। পরিশেষে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, এই বিশেষ দিনে আপনি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে কি বলবেন? ভ্যালেরি টেইলর, সিআরপির ফাউন্ডার, উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগে এসেছিলেন। উনি একজন ফিজিওথেরাপিস্ট, সিআরপির প্রতিষ্ঠাতা। উনি এই বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের জন্য ওনার পুরা জীবনটা কাটিয়ে দিয়েছেন বাংলাদেশে। উনি আমাদের জন্য একটি আলোক বার্তা এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি দেখে যে একজন মানুষ প্রতিবন্ধী মানুষের জন্য কিভাবে উৎসর্গ করতে পারে, তাহলে আমরা সবাই একটু একটু এগিয়ে আসতে পারি এবং আলো ছড়াতে পারি। এটাই, এবং প্রতিবন্ধী মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা আমাদের সমাজেরই ভাই বোন এবং আপনারা সবাই এই সমাজেরই অংশ এবং এই সমাজে আপনারা ভালো কাজ করছেন এবং আরও ভালো কাজ করবেন। আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস এবং
26তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে RTVর বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ আয়োজনের বাকি অংশটুকু নিয়ে হাজির হব আপনাদের সামনে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।